সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা লক্ষ্য করছি সমগ্র দেশে, সমগ্র বিশ্বের সঙ্গে তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে। গতকাল এই হিটস্ট্রোকে প্রায় 4 জন মানুষ মৃত্যুবরণ করেছে আমাদের দেশে, এবং সমগ্র বাংলাদেশে ইভেন শহর অঞ্চল এবং গ্রাম অঞ্চল সব জায়গায় কিন্তু এই তাপ পরিলক্ষিত হচ্ছে। আসলে এই বিষয়টি কিন্তু আমাদের জন্য একেবারেই নতুন। বিশেষ করে ধারাবাহিকভাবে এই তীব্র তাপদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। বিশেষ করে যারা শিশু, যারা বৃদ্ধ এবং যারা বাইরে কাজ করেন তাদের জন্য অসহনীয় এই বিষয়টি। কিন্তু এই তীব্র তাপদাহে আসলে স্বাস্থ্য ঝুঁকি কী হতে পারে আমাদের? এই তীব্র তাপদাহ থেকে কিভাবে আমরা বাঁচব, কিভাবে রক্ষা করব আমাদের স্বাস্থ্য? এই সবগুলো প্রশ্ন এখন আমাদের সামনে। আর সেই সবগুলো প্রশ্নের যথাযথ উত্তর পাওয়ার জন্য আমরা আজকে স্টুডিওতে যুক্ত করেছি অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ আরাফাতকে, মেডিসিন বিশেষজ্ঞ, ইন্টারনাল মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং মহাসচিব অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অব বাংলাদেশ। অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ আরাফাত, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুভ সকাল। শুভ সকাল। তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে সমগ্র বাংলাদেশ এখন আমরা বৈশ্বিক যে উষ্ণায়নের যে প্রভাব তার দ্বারা আসলে আক্রান্ত। আমরা এতদিন যেটি কাগজে কলমে পড়েছি যে সামনের দিকে হয়তো এই বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব আমাদের উপর পড়ছে, কিন্তু সেটি সত্যিই এখন আমাদের উপর এসে পড়েছে। এবং এই অবস্থায় এই তীব্র তাপদাহকে প্রতিরোধ করার মতো আসলে যে অবস্থানটিতে রয়েছি সেটি আসলেই যথাযথ নয়। আমরা আসলে বিশ্ব স্বাস্থ্য ঝুঁকিগুলো অনেকেই জানি না, কিভাবে এই তীব্র তাপদাহ থেকে নিজেকে রক্ষা করব সেটি বিষয়ে আমাদের আসলে সচেতনতার অভাব রয়েছে। এবং কেউ যদি সত্যিকার অর্থেই হিটস্ট্রোকে আক্রান্ত হন তাকে কি করতে হবে, এই সবগুলো বিষয় কিন্তু আসলে এখন জনগুরুত্ব বিষয়ে পরিণত হয়েছে। আমি শুরুতেই আসলে আপনার কাছে জানতে চাই যে এই আবহাওয়ার যে এই পরিবর্তন, এই হঠাৎ করেই দেখা যাচ্ছে যে আমরা সম্প্রতি দেখেছি যে মরুভূমিতে হয়ে যাচ্ছে বন্যা। আমাদের এখানে যে তাপটি আমরা কখনো কল্পনাই করিনি, যে গতকাল সর্বোচ্চ 42 ডিগ্রি তাপমাত্রা ছিল যশোরে। তো এই সবগুলো বিষয় হঠাৎ করে এই আবহাওয়ার পরিবর্তনটি হঠাৎ কেন? ধন্যবাদ ডক্টর হাসান। তো প্রথম কথা হলো, আসলে আমরা কিন্তু এই যে আজকে যে চেঞ্জগুলো আমরা দেখছি ওয়েদার সারা পৃথিবীতে, এটা কিন্তু আসলে একদিনের প্রভাব নয়। এটা আমাদের যে গত কয়েক দশক ধরে বলবো আমাদের যে সভ্যতা যে আগাচ্ছে, এই বাইরে কিন্তু আমাদের কিছু মৌলিক পরিবর্তন ঘটছে। যেমন আমরা আরবানাইজেশন, আগে যেমন ছিল প্রচুর, আমাদের বাংলাদেশের যদি দেখেন অনেক জায়গা ছিল, গ্রাম ছিল, অনেক গাছপালা ছিল। আস্তে আস্তে কিন্তু ঢাকা শহরে প্রচুর জলাশয় ছিল, এখন কিন্তু এগুলি কিছু নাই। আস্তে আস্তে মানুষ বাড়ছে, মানুষ আরও স্থাপনা করছে, জায়গা জমিগুলি দখল বা নিজে বিভিন্ন স্থাপনা গাছ কেটে বানানো হচ্ছে। ফলে কিন্তু দেখেন যে যেগুলো আমাদের ওয়েদার যে ব্যালেন্স থাকে এইগুলো কিন্তু আস্তে কমে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে ফ্যাক্টরি, ফ্যাক্টরি, আমাদের যে এয়ার কন্ডিশনার ব্যবহার করে, আমাদের গাড়ি ব্যবহার বেড়ে গেছে সারা পৃথিবীতে। এর ফলে কিন্তু আমাদের এনভায়রনমেন্টে কিন্তু আমাদের কিছু ওজোন লেয়ার বলে, ওজোন তৈরি হয়, কার্বন এমিশন হচ্ছে। কার্বন এমিশনে দেখা গেলো যে আমাদের এই যে এনভায়রনমেন্ট প্রোটেকশনের যে আমাদের উপরে যে ওজোন লেয়ার থাকে, এই কার্বনগুলো ওজোন লেয়ার ক্ষতি করছে। ফলে আমার কিন্তু ম্যানমেড কমপ্লিকেশন অনেকটাই বলবো, কারণ আমাদের পরিকল্পনা অথবা আমাদের এই দ্রুত আরবানাইজেশন, আমাদের বিভিন্ন মেকানিজমে যে তাপমাত্রা তৈরি হচ্ছে, ফ্যাক্টরি, আমাদের যে গাড়ি, এসি, বাসা, বিভিন্ন আমাদের ইলেকট্রনিক ইকুইপমেন্টস ইউজ করছে, কিন্তু আমাদের টেম্পারেচার কিন্তু বাড়ছে। ফলে একদিকে আমার টেম্পারেচার প্রোটেকশন কমে যাচ্ছে, ওজোন লেয়ারের মাধ্যমে যে সূর্যের যে আমাদের এই যে ক্ষতিকর প্রভাবটা প্রোটেকশন দিত, সেটা কিন্তু আমাদের উইক হয়ে যাচ্ছে। এদিক দিয়ে গাছপালার জন্য ঠান্ডা রাখার যে ন্যাচারাল সিস্টেম, ওটাও ফলে গ্র্যাজুয়ালি কিন্তু পৃথিবীতে তাপমাত্রা গ্র্যাজুয়ালি বাড়ছে। এবং আমরা দেখেছি সম্প্রতি পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 1.5 ডিগ্রি পরিমাণ বেড়েছে, এবং একটু বাড়বে, আস্তে আস্তে বাড়তেই থাকবে এটা। সেটি আমরা আসলে এই যে আমরা একবার শুনেছিলাম যে ফিরিয়ে দাও অরণ্য লওহে নগর, মানে যে অরণ্য আসলে ন্যাচারাল প্রোটেকশন যেটি বললেন, যে ন্যাচারাল কুলিং সিস্টেম, সেটিকে আমরা নিজের হাতেই আসলে ধ্বংস করেছি, কিন্তু সে পরিমাণ গাছ কিন্তু আমরা লাগাইনি। এই একটা পরিবেশগত কারণ, এবং সেটির প্রভাব এখন সরাসরি এসে আমাদের উপর পড়ছে। তো যে বিষয়টা বললাম যে কিন্তু এ থেকে তো বাঁচতে হবে, মানে এই যে তীব্র তাপদাহ এখন একটা সারা দেশে একটি হিটওয়েভ চলছে এবং এটা থাকবে কিছুদিন, এবং মেয়ের শুরুর দিকেও শুনেছি যে আরেকটি হিটওয়েভ আসবে। তো এবং আমার মনে হয় যে এই পুরো গ্রীষ্মে বা সময়টিতে মানুষকে এটি
অনেক বেশি ভোগাবে। তো এইটি থেকে আমি শুরুতেই আসতে চাই যে আসলে এই তীব্র গরম বা তীব্র তাপদাহে আমাদের আসলে কি কি ধরনের পরিবর্তন হয় মানুষ, আমাদের শরীরে তার স্বাভাবিক একটা টেম্পারেচার মেনটেনেন্স রয়েছে, সেটি আসলে কিভাবে করে? ধন্যবাদ। যেটা ঘটে আসলে আমরা কিন্তু দেখতে হবে যে তাপমাত্রাটা কেন আমাদের জন্য রিস্ক বেশি। প্রথম হচ্ছে আমাদের কিন্তু সবারই কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন তাপমাত্রা থাকে। যেমন আজকে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ধরি, ওই দেশের তাপমাত্রা কিন্তু অনেক কম, আমাদের অ্যাভারেজ তাপমাত্রা আছে। আমাদের তাপমাত্রা কিন্তু আবার সৌদি আরব বা মিডল ইস্টের কান্ট্রির তাপমাত্রা কম, এবং পাশে ধরেন কাশ্মীরের তাপমাত্রা কিন্তু অনেক কম। ফলে এই যে আমরা যদি উষ্ণ যে এলাকা থেকেও থাকি, উষ্ণ যাদের আছেন তাদের কিন্তু শরীরের টেম্পারেচারটা অটোমেটিক একটা মেকানিজমের মাধ্যমে নিজের শরীরের তাপমাত্রা মেনটেন করে একটা সিস্টেম তৈরি হয়। যেমন কীভাবে, যখন আমি তাপমাত্রা শরীরে বেশি বেড়ে যাবে তখন আমার শরীর থেকে কিন্তু আমরা বলি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে বাতাস বেরোচ্ছে আমাদের শরীরে এক্সেস তাপ বেরো যেতে পারে। আমরা শরীরে কিন্তু যখন আমাদের চর্ম বা চামড়ার নিচে আমাদের কিন্তু কিছু সূক্ষ্ম নালী থাকে বা রক্তনালী থাকে, যেগুলো যদি আমাদের হিট বেড়ে যায় ওই রক্তনালীগুলো প্রসারিত হয়ে রক্তের ভিতরে যে তাপমাত্রা থাকে আসলে কিন্তু বাইরের দিকে, এটা আমরা ইভাপোরেশন বলি বা রেডিয়েশনে চলে যাচ্ছে। আরেকটা হলো আমার ঘাম হয়, ঘামটা কিন্তু ওয়ান সর্ট অফ প্রোটেকশন। আমাদের ঘাম যখন হয় শরীরের বাইরে যখন পানি জমে, যে সেই পানিগুলো কিন্তু শরীরের তাপমাত্রা থেকে তাপ নিয়ে ওটা বাষ্পীভূত হয়ে যায়। ফলে আমাদের কিন্তু শরীরে কিছু ন্যাচারাল মেকানিজম আছে। আবার উল্টা দিকে কিছু মেকানিজম তাপমাত্রা বাড়ায়, যেমন এক্সারসাইজ করি, মাসেল মুভমেন্ট করি, আমাদের শরীরে যেই স্বাভাবিক রাসায়নিক প্রক্রিয়া তার টেম্পারেচার তৈরি হয়। কিন্তু যখন হিট স্ট্রোক হঠাৎ করে হয়, আপনার শরীর কিন্তু এই তাপমাত্রা হ্যান্ডেল করার জন্য প্রস্তুত না। আপনি তো সবসময় 35 ডিগ্রিতে আছেন, 35 সেলসিয়াস, হঠাৎ করে তাপমাত্রা এক্সপোজ হলেন 37, 38, এমনকি 40 ডিগ্রি, তখন কিন্তু শরীর এই অতিরিক্ত হঠাৎ করে যে তাপমাত্রা ওইটা তৈরি করার জন্য প্রস্তুত থাকবে না। ফলে দেখা যায় আমাদের যে নর্মাল যে তাপমাত্রা কমার যে সিস্টেমগুলো ছিল, যে ওই ঘামের মাধ্যমে চলে যাওয়া, রক্তনালী প্রসারিত হয়ে যাওয়া, এগুলি কিন্তু আসলে তখন পারে না কাভার করতে, তখন শরীরের ভিতরে তাপমাত্রা বাড়তে থাকে। আমাদের শরীরের ভিতরে তাপমাত্রা কিন্তু শরীরের ভিতরে কিন্তু আমি যে কথা বলি, চলি বা হার্ট চলে, ব্রেইন চলে, সবগুলি কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য ফিট করা আছে। যখন আপনি হঠাৎ তাপমাত্রা বেড়ে যায়, ফলে আমাদের গুরুত্বপূর্ণ অর্গানগুলো কিন্তু তখন কাজ করার ক্ষমতা কমে যায়, এমনকি কোনো কোনো ক্ষেত্রে এটা কিন্তু মৃত্যু ঝুঁকির মতো চলে যেতে পারে। ফলে আমাদের যেই সিস্টেম থাকে বডিতে, সেই বডি সিস্টেম নর্মাল হাই টেম্পারেচার যে সবসময় থাকে যেমন হ্যান্ডেল করতে পারে, হঠাৎ করে যে বেড়ে যায় তখন কিন্তু আমরা পারবো না, তখন আমাদের ভিতরে শরীরের ভিতরে তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে। ওটাই কিন্তু আমাদের মূল স্বাস্থ্য ঝুঁকির কারণ। এবং এক্ষেত্রে আসলে আমরা বাইরের যে তাপমাত্রা দেখি সারফেস টেম্পারেচার, আরেকটি হচ্ছে কোর টেম্পারেচার যেটা আমরা বলি, যেটা সেটির পরিমাণটি আসলে বেড়ে যায় কত, আসলে এই তাপমাত্রার পরিমাণটি কত যত আমরা বডি আমাদের সহ্য করতে পারে? আচ্ছা, আমাদের নর্মালি কিন্তু দেখেন আমাদের বডি টেম্পারেচার 37 ডিগ্রি, আমরা বলি যে নর্মাল মানুষের 37 বা 37.9 সামথিং অ্যারাউন্ড, 98.4 যে ফারেনহাইটে বলি, আমাদের এই টেম্পারেচারটা কিন্তু আমরা শরীর অ্যাকাস্ট না। এখান থেকে আমাদের কিন্তু যখন জ্বর হয় তখন দেখবেন আমাদের শরীরে কেমন রিয়াকশন বা কী ধরনের অসুস্থতা অনুভব করি। সো এই উপরে যে টেম্পারেচার চলে যায়, যদি ধরনের আমরা বলি 40 ডিগ্রির কাছে যদি চলে, তাহলে কিন্তু আপনি হিট স্ট্রোক বলি যেটা, সেটা কিন্তু হয়ে যেতে পারে। হিট স্ট্রোক অবশ্যই আমরা বলি এক্সট্রিমস অফ কমপ্লিকেশন অফ মানে তাপমাত্রা জনিত কারণ যে জটিলতা, তো এক্সট্রিম হচ্ছে হিট স্ট্রোক। ফলে আমাদের নর্মাল যে 36.4 বা সামথিং যেই টেম্পারেচার আমাদের থাকে, এর বেশি পর্যন্ত আমরা কিন্তু 1-2 আমরা হ্যান্ডেল করতে পারি। এর বেশি হলে কিন্তু আমাদের ঝুঁকিটা বেড়ে যাবে, স্বাস্থ্য ঝুঁকি। সাধারণত বলে যে 40 উপরে সেলসিয়াসের উপরে গেলেই সেটা হিট স্ট্রোকে চলে যায়, পরিবর্তনগুলো চলে আসে, পার্মানেন্ট ড্যামেজগুলো চলে আসে। তো এই যে তার আগে নিশ্চয়ই হঠাৎ করে আমরা এই লক্ষণগুলো একেবারেই হিট স্ট্রোকে চলে যায় না, তার আগে নিশ্চয়ই তীব্র গরমে প্রাথমিক কিছু সমস্যা তৈরি হয় শরীরে, বা যেটা হিট এক্সজশন অনেকে বলে, বা মাসেল ক্রাম্প শুরু হয়। তো এই প্রাথমিক লক্ষণগুলোকে যে একজন মানুষ আসলে এই তীব্র গরমে আক্রান্ত হচ্ছেন বা তার শরীর আক্রান্ত হচ্ছে, এফেক্টেড হচ্ছে, এটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, ধন্যবাদ। যেটা হলো আমরা মিডিয়া কল্যাণে বা আমাদের সোশ্যাল মিডিয়া যেটাই হোক, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আমরা কিন্তু জানি যে আসলে হিট স্ট্রোকটা খুবই একটা পপুলার ওয়েল নোন টার্ম, সবাই জানেন হিট স্ট্রোক। আসলে আমাদের মেডিকেল পয়েন্ট অফ ভিউতে যে বলি, হিট স্ট্রোক কিন্তু সরাসরি তাপমাত্রাতে সরাসরি হিট স্ট্রোক কিন্তু হয় না। আমাদের যদি তাপমাত্রা বাড়ে তাহলে আমাদের কিন্তু পর্যায়ক্রমে কিছু চেঞ্জ হয়। প্রথম আমরা বলি হিট ক্র্যাম্পস মানে হচ্ছে মাংস পিছু খিচা, ক্র্যাম্প মানে হচ্ছে খিচা। ফলে যখন আমাদের শরীরে যখন প্রথম তাপমাত্রা এক্সপোজ হয়, নর্মাল তাপমাত্রা বেশি এক্সপোজার যখন হঠাৎ করে হবে, তখন শরীরে পানি শূন্য তৈরি হয়, লবণের ঘাটতি হতে, তখন মাসল ক্র্যাম্প হতে থাকে। এটা হলো যেমন আপনি যদি হঠাৎ করে এই গরমের দিন আপনি যদি কেউ যদি দেখেন দৌড়ালেন কিছুক্ষণ অথবা কোনো এক্সেসিভ কাজ করলেন, তাহলে প্রথমে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা থাকবে। যখন এর পরবর্তী পর্যায়ে আমরা বলি হিট এক্সজশন, মানে তাপমাত্রা বাড়ার জন্য শরীর ছেড়ে দেওয়া বলা চলে, যেমন টায়ার্ড হয়ে যাওয়া,
রোগীর শ্বাস প্রশ্বাসটা বেড়ে যাওয়া, শরীরের তাপমাত্রাটা বেড়ে যাওয়া, তারপরে মাথায় চক্কর মারা, চোখ অন্ধকার হয়ে আসা, এইগুলি মানুষের কিন্তু সেকেন্ড স্টেপে চলে যায়। আর লাস্টে যখন এক্সট্রিম অফ হিট যখন আমরা চলে যাবো এবং এটা কন্টিনিউ যদি করে, তখন আমার হিট স্ট্রোক। হিট স্ট্রোক ইজ এন মেডিকেল ইমার্জেন্সি, দ্যাট ইজ এন ইমার্জেন্সি। ইটস লাইক ব্রেন স্ট্রোক যেমন, হিট স্ট্রোকও সেরকম একটা ইমার্জেন্সি। যদিও ব্রেন স্ট্রোক আর হিট স্ট্রোক এক না, দুইটা সম্পূর্ণ আলাদা। যদি শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায় তখন মানুষের কী হয়, যেটা বললাম শরীরের ভিতরে সিস্টেমগুলো, ইম্পর্টেন্ট যে অর্গানগুলো, ব্রেন, কিডনি, হার্ট এবং পুরো সিস্টেমটা আমাদের কিন্তু এফেক্টেড হয়। ফলে দেখা যায় যে ব্রেন তখন কাজ করতে পারে না, তখন দেখা গেলো তার ঝিমুনি আসতেছে, অজ্ঞানের জ্ঞান লোপ পেতে পারে, অ্যাবনর্মাল বিহেভ করতে পারে, তার শরীরে খিচুনি হতে পারে, মৃগী ব্যায়াম যেমন এমন খিচুনি হতে পারে, এবং বা সিজার যেটা বলি ওই ধরনের কিন্তু হতে পারে, মাসল পেইন হতে পারে। এবং তার সাথে যেহেতু পানি শূন্যতা হবে, শরীরে পানি বেড়ে যাবে, সর্বোপরি শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যাবে। আপনি যেটা বললেন যে 40 ডিগ্রির উপরে উঠে যেতে পারে, তো 40 ডিগ্রির উপরে উঠে যখন যাবে তখন কিন্তু শরীরের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে। এবং এটা হলো আমাদের এক্সট্রিম অফ হিট, আমি বলবো যে হিট স্ট্রোক। তাহলে প্রথম যে বললেন শুধু মাসল ক্র্যাম্প, তখন কি আমাদের সতর্ক হতে হবে যে সিম্পল আপনি গরমে গেছেন, বাইরে গেছেন, মনে হচ্ছে মাংসপেশি খিসে আসছে, এটা কিন্তু আমাদের মাসল ক্র্যাম্প। তার পরবর্তী হলো যে আপনি যখন আরেকটু বেশি যখন এক্সজশন হবে, তো আপনার ঘাম হবে, প্রচুর সোয়েটিং হবে, ফলে শরীরে পানি শূন্যতা তৈরি হবে, তখন রক্তচাপ কমে যাবে, তখন আপনার মাথা ঘুরবে, ঝিমঝিম করে দাঁড়ালে, পেশাবের পরিমাণ কমে যেতে পারে, এই জিনিসগুলো লাগবে। এবং আরেকটি বিষয়, যেমন সর্বোপরি যেটা আমরা হিট স্ট্রোকের ক্ষেত্রে সে পেশেন্ট কোমাতে চলে যেতে পারে বা একেবারেই জ্ঞান হারিয়ে ফেলতে পারে সর্বশেষ পরিস্থিতিতে। এবং সেক্ষেত্রে তা আসলে আমরা বলি ড্রাই স্কিন, মানে যখন হিট স্ট্রোক হবে তখন তার শরীরগুলো কিন্তু একদম টেল ড্রাই হয়ে যাবে, বা হিট এক্সজশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তীব্র সোয়েটিং হচ্ছে, পানি তৃষ্ণা পাচ্ছে, সে খেতে চাইবে। তো এটা এই জিনিসগুলো যখন একটা মানুষ বাইরে কাজ করছে বা বাইরে যাচ্ছে, যদি তার এই প্রাথমিক লক্ষণগুলো দেখা দেয় যে তীব্র পানি তৃষ্ণা পাচ্ছে, শরীর প্রচণ্ড ঘামছে, ডিজি লাগছে, বা মানে মনে হচ্ছে যে সে পড়ে যাবে অজ্ঞান মতো এরকম লাগছে, ফেইন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং মাসেল ক্রাম্প যেটি বললেন যে এটি কিন্তু ভীষণভাবে আসলে প্রগনোস্টিক সাইন আমি যেটা বলবো। তো এই সমস্যাগুলো যখন নিয়ে মানুষ আসে তখন প্রাথমিকভাবে আসলে আমাদের কি করণীয় আছে একেবারে শুরুতে? প্রথম হচ্ছে যে আপনি যেটা বললাম কোন পর্যায়ে উনি এফেক্টেড হচ্ছেন। মনে করেন যে সিম্পল হিট ক্র্যাম্পস হচ্ছে বা হিট এক্সজশন হচ্ছে অর্থাৎ হিট স্ট্রোক হচ্ছে, প্রথম কাজ হলো আপনাকে তাপমাত্রা যেটা এক্সপোজ আছে ওখান থেকে তাকে সরিয়ে আনা। যেমন আপনি রোদে ছিলেন, আপনি ছায়া নিয়ে যাবেন, যেখানে ঠান্ডা আছে এই জায়গায় আপনি নিয়ে যেতে হবে, বা উনি যদি আল্লাহ হিট স্ট্রোক এখন না নিজে ওই জায়গাগুলি উনি অ্যাভয়েড করে উনি ঠান্ডা জায়গায় চলে আসবে। ঠান্ডা ফ্যানের নিচে, ফ্যান কারো যদি সামর্থ্য বা যদি থেকে সুযোগ, এসি যদি থাকে কোথাও সেটা, আর দেশে হলে তো অবশ্যই আমি বলবো যে বাতাস জানলা খুলে যেন বাতাস করা, ফ্যান দেওয়া, ইলেকট্রিক ফ্যান হোক, হাত পাকা হোক, তাকে কিন্তু বাতাস দিতে হবে। বাতাসটা অ্যাডভান্টেজটা কি, বাতাস যদি আমাদের শরীরের উপরে যে বললাম যে স্কিনে যে আমাদের তাপমাত্রাগুলোর মাধ্যমে যে ঘামগুলো তৈরি হয়, ওগুলি যখন বাতাসের মাধ্যমে ইভাপোরেশন বা বাষ্পীভূত হবে শরীরের তাপমাত্রা কমা শুরু করে, এবং তাকে কুল ওয়াটার, ঠান্ডা পানি খাওয়ানো। ঠান্ডা পানি বিশেষ করে যেমন ধরেন খুব বেশি কোল্ড না, তবে কুল ওয়াটার বলি, নরম বা ঠান্ডা, মোটামুটি ঠান্ডা পানি যেন যথেষ্ট পরিমাণে খান। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এদের ক্ষেত্রে কিন্তু যখন ঘাম বেশি হবে, বিশেষ করে এক্সজশন বা যাদেরই হোক, তাদের কিন্তু লবণ পানি কমে যায়, শরীরে লবণ কিন্তু ঘামের মাধ্যমে বের হয়ে যায়। ফলে ওদের ক্ষেত্রে কিছু আমরা বলি ইলেকট্রোলাইট সমৃদ্ধ, যেমন ওরসালাইন হতে পারে, যেটা আপনি আশেপাশে থাকবে, এই ধরনের আপনি কিছু নাও থাকে তো পানির সাথে কিছু লবণ মিশিয়ে দিলেন, তাহলে কি শরীরে লবণের ঘাটতিটা পূর্ণ হবে। ফলে আমার বলবো প্রথমত ঠান্ডা জায়গাটা চলে যেতে হবে, দুই নম্বর তাকে আপনার ঠান্ডা পানি দিয়ে শরীর মুছে দিতে পারেন। বিশেষ করে কিছু জায়গায় কিন্তু আমাদের টেম্পারেচার কন্ট্রোলের জন্য ইম্পর্টেন্ট, যেমন বলি এক্সিলার নিচে, বগলের নিচে, কুচকিতে, হাঁটুর পিছনে, পিঠে, ঘাড়ে, এইসব জায়গায় কিন্তু আপনি যে ওয়ার্ম যেসব জায়গায় বেশি, এইসব ঠান্ডা যদি পানি দিয়ে যদি মুছে দেন তাহলে কিন্তু তার শরীরের তাপমাত্রাটা কমে আসবে। ফলে এতে তার ভিতরে যে তাপমাত্রাটা ছিল ওটা কমে আসতে উনি কিন্তু বেটার ফিল করবেন। সব ঠান্ডা রাখা, যথেষ্ট পানি খাওয়া, সাথে লবণ পানি অথবা স্যালাইন ওয়াটার খাওয়া এবং পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা, এটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা আসলে শুরু করব। আমরা আসলে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আমরা প্রাথমিক একটি চিকিৎসা নিয়ে কথা বলছিলাম। যখন দেখা যাচ্ছে যে একজন তীব্র তাপদাহে কাজ করছেন বা বাইরে আছেন, অনেকে নিজেও বুঝতে পারেন না যে আসলে কি হচ্ছে। প্রথম হচ্ছে যে উনি একটু কনফিউজড হয়ে যান যে আসলে আমার কি হচ্ছে। তো এই অবস্থায় যারা যদি প্রাথমিক চিকিৎসাটি জানেন, তাকে যদি একটু ছায়া নিয়ে যান, যে কথাগুলো আপনি বললেন, তাহলে হয়তো পরবর্তী জটিলতাগুলো এড়ানো যেতে পারে। কিন্তু আসলে আমরা যেটা জানতে চাই স্যার এখন এই মুহূর্তে, সেটা হচ্ছে যে এই
ওভারহিট বা তীব্র তাপদাহ বা এই জায়গাটি আমাদের শরীরের বিভিন্ন সিস্টেমগুলো রয়েছে, বিশেষ করে নার্ভাস সিস্টেম, আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেনাল সিস্টেম, এই প্রত্যেকটি সিস্টেমের উপর আলাদা আলাদাভাবে প্রভাব ফেলে এবং আসলে কোন কোন সিস্টেমের উপর কীভাবে আসলে সেটি প্রভাবিত করে। ধন্যবাদ। আসলে আপনি যদি দেখেন আমাদের তাপমাত্রা কেন ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু শরীরে যে কাজগুলো করে বিভিন্ন অর্গানগুলো, যদি ব্রেইন, হার্ট, কিডনি, লিভার এবং কি স্কিন, প্রতিটা জিনিস কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা তাপমাত্রা কাজ করার জন্য কাস্টমাইজ বা অভ্যস্ত। এবং এই তাপমাত্রা তারতম্য হলে খুব বেশি ঠান্ডা যেমন আমাদের অর্গানগুলো এফেক্ট করে, খুব বেশি আবার গরম পড়লেও কিন্তু এই অর্গানগুলো কাজ করবে না। যখন খুব তীব্র তাপমাত্রা বেড়ে গেলে তখন যখন ভিতরে তাপমাত্রা 40 ডিগ্রি উপরে চলে যায়, ধরুন 105 ডিগ্রি ফারেনহাইট যদি বলি, আর 40 ডিগ্রি সেলসিয়াস, এরকম যদি বেড়ে যায় তখন কিন্তু ব্রেন আমাদের কিন্তু কাজ করবে না। তখন তাহলে ব্রেনে কী হবে, ব্রেনে হয়তো তার অল্টারেশন অফ কনসাসনেস বলি, তার জ্ঞান কমে যেতে পারে, অ্যাবনর্মাল বিহেভিয়ার করতে পারে, তার মাথা ব্যথা হতে পারে, তীব্র মাথা ব্যথা হতে পারে। 3 নম্বর কারো ক্ষেত্রে খিঁচুনি হতে পারে। খিঁচুনি মানে আমাদের যেমন মৃগী বেড়ান যখন খিঁচুনি, এই ধরনের খিঁচুনি তার হতে পারে। দেখা গেলো যে সে একদম পুরো জ্ঞান লোপ পেতে পারে। ফলে একদম আমি বলি যে মূলত ব্রেইনে, এবং দেখা যায় সত্যি কথা এই ধরনের রুগীদের কিন্তু যাদের হয়তো বা আগে থেকে ব্রেন স্ট্রোক আছে সেই রুগীগুলো আরও বেশি অ্যাফেক্টেড হতে পারে। ফলে এইগুলি কিন্তু আমাদের প্রথমত ব্রেইন একটা আমাদের আমার বলবো যে প্রবলেম, রুগী কিন্তু এটা নিয়ে আসে। যদি বলি আমরা কার্ডিওভাস্কুলার হার্ট রিলেটেড যদি চিন্তা করি, তাহলে দেখেন যখন ঘাম বেশি হবে রক্ত প্রবাহটা আমার কী হয় মেনটেন করে, কিন্তু শরীরে পানির পরিমাণ আছে, একটা পানির পরিমাণ মেনটেন করলে আমাদের রক্ত নালীগুলো নির্দিষ্ট প্রেশারে রক্ত সাপ্লাই করে বিভিন্ন অঙ্গে। কিন্তু যখন আমি ঘাম বেশি হবে শরীরের পানি শূন্যতা হবে, পানি যদি কমে যায় হিটের কারণে, তাহলে আমাদের প্রেশারটা কিন্তু ফল করতে পারে। 2 নম্বর হচ্ছে হার্ট ডিজিজ, যেমন হার্ট যাদের দেখা যাচ্ছে যে আপনি যেটা দেখি আমরা যে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে যাদের হার্ট ডিজিজ ছিল না অথবা হার্ট অ্যাটাক, ধরেন কোনো এক সময় কোনো দেশে 10টা হার্ট অ্যাটাক হতো, তাদের কিন্তু 1.5 গুণ থেকে 2 গুণ পরিমাণ বেড়ে যেতে পারে। মানে এই সময় যেটা হয় যে এই তাপদাহর কারণে কিন্তু মানুষের সিস্টেম চেঞ্জ হওয়ার কারণে কিন্তু কার্ডিয়াক ডিজিজও বাড়তে পারে, এবং হার্ট অ্যাটাক হতে হার্টের রেটটি বেড়ে যায় বলে আড়াই গুণ, এবং একই সঙ্গে আরো কিছু যে যুক্ত হতে পারে, যেমন অ্যারিথমিয়া আমরা বলি, হৃদকম্পনের সমস্যা হতে পারে, অনেকে হার্ট ফেলিউর ডেভেলপ করতে পারে। এই জায়গাগুলো অ্যাকিউট এমআই যেটা আমরা বলি সেটাও কিন্তু আসলে হার্ট অ্যাটাক বা এমআই আমরা যেটা বললাম যে ওটাই হতে পারে। হার্ট রিদম মানে হার্ট বিট যে আমার চলে, বিট যেমন বেড়ে যাবে আবার হার্ট রিদমটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ফলে এটা কিন্তু অনেক ধরনের জটিলতা ওই হতে তৈরি হতে পারে। আরেকটা যেমন পানি কমে গেলে কি আমাদের কিডনির সিস্টেম আমাদের কিন্তু আমাদের রান করে কিন্তু পানি দিয়ে, কিডনিটা যদি যথেষ্ট পরিমাণ পানি না পায় কিডনিতে ব্লাড সঞ্চালন হবে না, ইউরিনের পরিমাণ কমে যায়, পেশেন্ট কিন্তু একিউট কিডনি ইনজুরি বা কিডনি ফেইলিউর নিয়েও কিন্তু পেশেন্ট আসতে পারে। ফলে আমাদের বলবো মূলত আমরা ভাইটাল যে অর্গানগুলো আছে প্রতিটা অর্গানই কিন্তু এইটার কারণে এফেক্টেড হতে পারে, এবং এই কারণেই কিন্তু আসলে মৃত্যুর অন্যতম প্রধান কারণই কিন্তু আসলে এই অর্গান ফেলিউরগুলো, এবং বিশেষ করে হার্টের কারণেই দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মৃত্যুবরণ করে, যে হিট স্ট্রোকে আমি গতকাল যে কথাটি বললাম। আমরা আসলে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে আসলে কারা মূলত এর শিকার, মানে মোস্ট ভালনারেবল গ্রুপ কারা, যারা আসলে এই হার্টস্ট্রোকের শিকার। ধন্যবাদ। এটা আসলে আমার জানা উচিত, কারণ এই কারণে জানা উচিত আমাকে সবাই কি সমান, আসলে সবাই সমান না। আমাদের শরীরের যে তাপমাত্রা কন্ট্রোল করার যে সিস্টেম এটা কিন্তু একটা ম্যাচিউর বডি পার্ট। ম্যাচিউর বলতে যাচ্ছি যারা একটা অ্যাডাল্ট বলি আমরা, কিন্তু যারা খুব অপ্রাপ্তবয়স্ক, খুবই ছোট, 4 বছর 5 বছর নিচে এই বাচ্চারা আছে, ওদের কিন্তু এই হিট প্রোটেকশন সিস্টেমটা পুরোপুরি তৈরি হয় না, যে আপনি খুব তাপমাত্রা চেঞ্জ হলে আমাদের বডি যেভাবে কানেক্ট করতে পারে ওদের কিন্তু থাকে না। আবার যারা এক্সট্রিম অফ এজ 65 বছর নিয়ে যার শরীরে ফ্যাট কমে যাচ্ছে, নানা কারণে হার্ট ডিজিজ বা হার্টের সঞ্চালন কমে যাচ্ছে, এই গ্রুপটা কিন্তু ভালনারেবল। ফলে খুব বেশি অল্প বয়স্ক এবং খুব সিনিয়র সিটিজেন যারা, এরা কিন্তু খুব ভালনারেবল। 2 নম্বর হচ্ছে যাদের ভিতর আগে থেকে কিছু ক্রনিক ডিজিজ আছে, সেটা হার্ট ডিজিজ হতে পারে, হার্ট ফেলিওর রুগী, কিডনি ফেলিওর রুগী, হার্ট অ্যাটাকের রুগী বা এমআই রুগী বলি আমরা, অথবা ধরেন যাদের শ্বাসকষ্টের রুগী, এরা কিন্তু দেখা যাবে যে এরা মোর ভালনারেবল। ফলে এই গ্রুপটা কিন্তু আমরা বলি হাই রিস্ক। আরেকটা গ্রুপ হচ্ছে যারা কাজ করেন কি পরিবেশে, যেমন বদ্দাক ফ্যাক্টরি যেখানে এসি নাই, বাতাস নাই, এই তীব্র টিনের ছাদ, এই তাপে যারা কাজ করেন, যারা বাহিরে কাজ করেন, যেমন ধরেন আমরা বলি যে রিক্সা পুলান, যে যারা রিক্সা টানেন বা রিক্সা চালান, যারা ড্রাইভার আছেন, যাদের এসি গাড়ি ছাড়া চালাচ্ছেন, যারা রাস্তা ট্রাফিক পুলিশ ভাইরা যারা আছেন, বা পুলিশ বাহিনী বা যারা রাস্তায় কাজ করছেন, এরা কন্টিনিউয়াস কিন্তু তারা তাপে
এক্সপোজে থাকেন, ফলে ওরা কিন্তু অত্যন্ত ভানারেবল। ফলে এই গ্রুপটা আরেকটা হলো বাসায় আমাদের যারা মা বোনরা কাজ করছেন চুলার পাশে, হ্যাঁ চুলায় আমাদের কিন্তু বাসায় কিন্তু সবাই চুলায় রান্না করছেন, এটা কিন্তু এই সময়টা রান্না করা পিক টাইম যে দিনের বেলাটায়। ফলে ওরা কিন্তু এই যে এক্সপোজ হচ্ছেন বন্ধ একটা কিচেনে, বাতাস হয়তো অনেক জায়গায় নাই, আছে কি নাই, ঢাকা শহরটা এক্সট্রিমলি ক্রাউডেড, ফলে এরাও কিন্তু বলবো যে হাই রিস্ক টু মানে কমপ্লিকেশন তৈরি করার ব্যাপারে এটা করতে পারে। এবং এই যে গ্রুপগুলোর কথা বললেন, তারা আসলে ভীষণভাবে যারা বাইরে কাজ করেন একদম তীব্র রোদে যাতে কাজ করতেই হয়, সেটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আরেকটি জায়গা হচ্ছে বাচ্চাদের কথা যেটি বললেন, তারা তো আসলে অনেক ক্ষেত্রে দৌড়াদৌড়ি করে, মানে যদি এই সময়ে আসলে যদিও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু যদি স্কুল থাকতো তাহলে তারা কিন্তু সে পরিমাপটি করতে পারে না, পানি খাওয়ার পরিমাপটি তারা করতে পারে না, অনেক সময় কিন্তু তৃষ্ণার কথাও ভুলে যায়। তো তাদের কিন্তু আসলে এই ঝুঁকিটি কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবং যেটি বললেন যে তাদের সিস্টেমটি সেভাবে পুরোপুরি ডেভেলপ না, এই জায়গাটি বললেন। এবং আরেকটি বিষয় আমি আনতে চাই, সেটি হচ্ছে যারা আসলে ক্রনিক ডিজিজে আক্রান্ত রয়েছেন, বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজ বা হেপাটিক হার্ট ফেলুর অথবা রেনাল হেপাটিক ফেলুর যারা রয়েছেন, এই ধরনের দেখা যাচ্ছে যে অনেকের ফ্লুইড রেস্ট্রিকশন থাকে, দেখা যাচ্ছে দিনে 1.5 লিটারে বেশি অথবা 1 লিটারে বেশি পানি তাদের জন্য নির্দিষ্ট করা থাকে বেশি, কিন্তু তারাও কিন্তু হিট এক্সপোজারের শিকার হচ্ছেন। তো সেক্ষেত্রে তারা এই পানির বিষয়টি মানে কিভাবে তারা অ্যাডজাস্ট করবেন? এটা অবশ্য খুবই আমি বলবো এটা জটিল অবস্থা, কারণ আমরা বলছি পানি খেতে, আবার আরেকটা কারণে পানি খাওয়া যাবে না। তাহলে জিনিসটা কি করব? প্রথম হচ্ছে যে আপনি যে চিকিৎসকের আন্ডারে আছেন, কারণ উনি জানেন আপনার আসলে কী পরিমাণ পানি দরকার। আমরা তো ব্ল্যাঙ্কেট বলি যে কিডনি ফেলে হলে 1 থেকে 1.5 লিটার বেশি পানি খাবেন না, হার্ট ফেলিওরে এই পরিমাণ খেতে পারবেন না। তাহলে কি করব আমরা? কিন্তু গরমে তো পানি আসলে ঘাম দিয়ে বের হয়ে যাচ্ছে, ফলে তাদের যদি দেখা যায় যে স্বাভাবিক যে পরিমাণ ইউরিন আউটপুট হতো, যে পরিমাণ সব পেশাব হওয়া, কালার কেমন থাকবে, এটা কিন্তু ভালো সাইন। একদম সাইন। আপনি যদি দেখেন যে পেশাবের পরিমাণ কমে যাচ্ছে, আপনার পানি এই সময় হঠাৎ মনে করছেন আগে 3 বা 4 বার আপনি 4 দিনে পেশাব করতেন, এখন যে পেশাব হচ্ছে না, হলো পেশাবের জ্বালা পড়া করছে, অর্থাৎ পেশাবের কালারটা লাল হয়ে যাচ্ছে, খুব ঘন হচ্ছে, হ্যাঁ খুব লাল ঘন হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে আপনার শরীরে পানি শূন্যতা আছে। ফলে আপনি যদি পানি শূন্যতা থাকে, এটা যদি হয়, আপনি দেখেন যে ঘাম বেশি হচ্ছে, তাহলে কিন্তু আপনি কিন্তু আপনার চিকিৎসকের পরামর্শ না ভালো। তো আমার ওপেন চ্যানেলে যেটা বলতে চাই যে নিজে না ছেড়ে নিয়ে কিন্তু আপনি হয়তোবা 100, 200 বা 300 সিসি পানি বেশি খেতে পারবেন, ডিপেন্ডস অন দ্য এনভায়রনমেন্ট। আপনি যদি দেখেন আপনি ঠান্ডা এসিতে আছেন, আপনি বাইরে যাচ্ছেন না, অথবা ঠান্ডা জায়গায় আছেন, ঘাম বেশি হচ্ছে না, অত গরম না আপনার পরিবেশ, তাহলে দরকার না। কিন্তু আপনি যদি কোনো হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই পানির পরিমাণ কিছুটা হলেও বাড়াতে হবে। আমি বলবো আপনার চিকিৎসকের সাথে আপনি কন্টাক্ট কথা বলে নেওয়া খুব ভালো হয়। রয়েছেন অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ আরাফাত। আমরা যে প্রসঙ্গে নিয়ে কথা বলছিলাম যে এক্সট্রিম অফ হিটের যে সবচেয়ে শেষের যে অংশটি, হিট স্ট্রোক নিয়ে, যেটি নিয়ে মানুষের আসলে ব্যাপক আগ্রহ রয়েছে, কিন্তু এই হিট স্ট্রোক যে একটি মেডিকেল ইমার্জেন্সি, এবং ওনাকে যে বা আক্রান্ত ব্যক্তিকে যে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হসপিটালে নিতে হবে এবং তার এই হসপিটালের চিকিৎসাটি তার জীবন বাঁচাতে পারে, এই প্রসঙ্গটি আসলে আমার মনে হয় যে একটু জনসচেতনতার একটি অংশ হিসেবে আসা উচিত। তো আসলে এই হসপিটাল অংশ বা ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার বিষয়টি আসলে কিভাবে দেখেন, বা আসলে কি করণীয় আছে সেখানে? ধন্যবাদ। আসলে আমরা যেটা বলছেন, হিটের যে বা তাপের যে সবচেয়ে মোস্ট মানে জটিল কন্ডিশন হচ্ছে হিট স্ট্রোক। হিট স্ট্রোক হলে যেন আপনি রাস্তায় দেখলেন হঠাৎ করে একটা মানুষ অজ্ঞান পড়ে গেল, হঠাৎ করে খিচুনি শুরু হলো, তার ধরে দেখলেন শরীরের হাতের টেম্পারেচার অনেক বেশি, স্কিন ড্রাই হয়ে গেছে, কারণ কোনো ঘাম হবে না তখন, একদম ঘাম হবে। ফলে এই ধরনের একটা রুগী যদি ধরে নিতে হবে এই এনভায়রনমেন্টে দিনের বেলায়, হয়তো বা হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। যে হিট স্ট্রোকের টেম্পারেচার সবচেয়ে ধরলে দেখবেন তীব্র গরম, তাহলে কী করবেন? আমি যদি প্যাসেজ বাই অথবা আশেপাশে থাকি, তাহলে আমাদের ইমার্জেন্সি কাজ হচ্ছে আমাদেরকে ওই পেশেন্ট বা ওই ভদ্রলোককে, যিনি আক্রান্ত ভদ্রলোক যিনি হন আক্রান্ত, ওখানে একটা ইমিডিয়েটলি একটা গরম জায়গা থেকে সরিয়ে একটা ঠান্ডা জায়গা নিয়ে যেতে হবে। প্রেফারেবলি আশেপাশে কোনো যে জায়গা থাকে ঠান্ডা, অথবা গাছের নিচে রাস্তা যদি হয়ে থাকে, অথবা কোনো দোকানপাট যদি থেকে ঠান্ডা নিয়ে যাবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন ওনার পরিমাণে যে আমাদের যদি অনেক কাপড় এগুলো থাকতে পারে, এগুলি চেষ্টা করবেন যতখানি সম্ভব যে খোলা সম্ভব সেগুলি খুলে দেওয়া, বা 1, 2, 3 লেয়ার থাকলে 1 লেয়ারে নিয়ে আসা, কারণ এগুলি কিন্তু শরীরের তাপমাত্রা বের হতে দিবে না। 3 নম্বর হচ্ছে তাকে ঠান্ডা পানি যদি সম্ভব আশেপাশে থাকে, ঠান্ডা পানি দিয়ে তার শরীরটা মুছে দাও, স্পেসিফিকলি আইস কোল্ড। এটা হলো যেমন ঘাড়ের পিছনে, ঘাড় আমরা বলি বগলের নিচে, কুচকিতে এবং হাঁটুর পিছনে, পিঠে, এইসব জায়গায় যে আপনি ঠান্ডা যদি দিয়ে দেন, তাহলে কিন্তু তার ভিতরে তাপমাত্রাটা আস্তে আস্তে কমতে থাকবে। এমনকি কোনো কোনো সময় বলা হয় তাকে পুরো শরীর ঠান্ডা পানিতে ভিজিয়ে দেওয়া যদি থেকে থাকে। এইগুলো হলো আমাদের পেশাস বা হিসেবে আমরা বলবো যে এগুলো আমাদের করণীয়।
যে ইমিডিয়েট হয়তো এই কাজগুলো করলে ওনার জীবনটা কিন্তু রক্ষা পাবে এবং সাথে সাথে আমাদেরকে ইমার্জেন্সি যে কোনো হসপিটালে আসে তাকে ট্রান্সফার করার চেষ্টা করা। এটা আমরা জানি এটা প্র্যাকটিক্যালি ডিফিকাল্ট বাংলাদেশে, তারপর বলে এখন কিন্তু অনেক অ্যাম্বুলেন্স আছেন হয়তো কল করলেন বা ফ্যামিলি নাম্বারে কল করলেন, এটা কিন্তু ইমার্জেন্সি, ইটস লাইক দ্য হার্ট অ্যাটাক, ইটস লাইক দ্য ব্রেন স্ট্রোক। সো ইট ইজ নট যে এটা যে আসলে টাইম আছে, টাইম নেই, সাথে সাথে নিয়ে যেতে হবে এবং তাকে হসপিটাল ভর্তি করতে হবে। এবং সাধারণত এই রোগীগুলি কিন্তু আইসিইউ অথবা হাই ডিপেন্ডেন্সি স্পেশাল কেয়ার ইউনিট যেগুলো আছে ওই সবগুলো ওনারা রাখা প্রয়োজন পড়তে হবে। ওখানে চিকিৎসকরা কিন্তু এই লাইনে যারা আছেন ওনারা অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা দেবেন। তো যে প্রথম কথা হলো তাকে ঠান্ডা করে, বাতাস যে ফ্যান থাকে সেটা আরো ভালো, পানি ছড়িয়ে মানে পেশেন্টের গায়ে পানি দিয়ে ফ্যানটা ছেড়ে দেবেন, তাহলে কি ফ্যানের মাধ্যমে বাতাসটা যখন আপনি যখন বাতাসটা পানিটা ইভাপোরেট করবে বা সোয়েটিং হবে তখন কিন্তু টেম্পারেচার কমে আসবে। মানে এটি আসলে ভীষণ গুরুত্বপূর্ণ এবং হসপিটালে নেওয়া এই চিন্তাটুকু মাথায় আসাটা কিন্তু জরুরি যে এটি অন্যান্য অ্যাকিউট ইমার্জেন্সির মতো যেন হার্ট অ্যাটাকের মতো বা স্ট্রোকের মতো এটাও কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি এবং নিয়ে যেতে হবে। আর আমি এই প্রসঙ্গে বলছি গরম থেকে বাঁচার জন্য মানুষ অনেক কিছুই আসলে করছে, অনেক কিছু এর সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে, অনেকেই স্কিনের কিছু রোগ তৈরি হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে সানস্ক্রিন মেখে যাচ্ছে, অনেকে বিভিন্ন রকমের পাউডার রয়েছে যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু অনেকে মাখছে। এগুলোর আসলে কতখানি স্বাস্থ্য ঝুঁকি রয়েছে? প্রথমত সানস্ক্রিন ইউ ক্যান ইউজ, সানস্ক্রিন কিন্তু আপনি টেম্পারেচারকে রক্ষা করবে না, কিন্তু সানস্ক্রিন হয়তো আপনি স্কিনটাকে সেফ রাখবে, শুধু যে তাপের যে জটিলতাগুলো সান রে যে সেটা, বাট প্রোটেকশনের জন্য আপনি কী করবেন? আপনার জন্য প্রথম হচ্ছে কি আপনার এই তীব্র তাপমাত্রা থেকে বাঁচার জন্য প্রথম আপনার কিছু নিজস্ব প্ল্যান করতে হবে। আপনি কী ড্রেস পরবেন গরমের দিনে? এই সময় আমি সবার প্রতি আমাদের উপদেশ হলো যে আপনারা হালকা ড্রেস পরবেন, ঢিলা ঢালা ড্রেস পরবেন, সুতি পরবেন, হালকা কালারের ড্রেস পরবেন, কারণ ডিপ কালার ড্রেস যদি পরি সেগুলো টেম্পারেচার শরীরটা বের করতে দেয় না। ফলে লাইট কালার ড্রেস, সুতির ড্রেস এবং থিন মানে পাতলা টাইপের ড্রেস পরবেন। আর একটা হলো মিনিমাম লেয়ার্স, যে যতখানি কম একটা বা দুইটা লেয়ার জামায় বেশি পরবেন না। 2 নম্বর হচ্ছে আপনি পানি যথেষ্ট পরিমাণ পানি খাবেন। পানি কিন্তু আমাদের খেলাম, পানি খেলে আমাদের শরীরে ডিহাইড্রেশন যখন কমবে পানির মাধ্যমে কিন্তু শরীরের টেম্পারেচারটা কিন্তু কমে যাবে। ফলে আপনি যথেষ্ট পরিমাণ পানি খাবেন। নর্মালি আমাদের যেমন 8 গ্লাস থেকে 10 গ্লাস পানি খেতে বলে, ইফ আপনি ঘাম বেশি আপনি আর বেশি খাবেন। আর যে ঘামটা হয় রোদে যে বেশি কাজ করেন আপনি পানি শুধু পিওর পানি খেলে কিন্তু হবে না, তার সাথে কিন্তু লবণ সমৃদ্ধ পানি খেতে হবে। যদি আপনার কোনো কন্ট্রাইন্ডিকেশন বা কোনো যে ডাক্তার নিষেধ না থাকে আপনি কিন্তু স্যালাইন ওয়াটার অথবা লেবু লবণ পানি দিয়ে মিশিয়ে ড্রিঙ্কস করে খেতে পারেন। এগুলো কিন্তু আপনার শরীরে পানির সাথে সাথে লবণও কিন্তু রিপ্লেস করবে, আপনি কিন্তু জটিলতা থেকে অনেক রক্ষা করবে। থার্ড হচ্ছে আপনি রোদ থেকে কীভাবে প্রতীক্ষা করবেন। আপনি ছাতা ব্যবহার করেন, আপনি মিনিমাম যে যখন হাই টাইম বলি দুপুর 12টা থেকে বিকাল 4টা, অর্থাৎ আমি বলবো আরও আগে যে 11টা থেকে 4টা, আর এই সময় কিন্তু চেষ্টা করবেন ঘরের বাইরে না যেতে, যথাসম্ভব আপনি পরিশ্রমের কাজগুলো এর আগে অথবা পরে করবেন। আমাদের এইগুলো কিন্তু খেয়াল করতে হবে। আর তো ছাতা নিয়ে বেরোবেন, এই সময় কিন্তু আমাদের ছাতা ব্যবহার কমে গেছে, কিন্তু ছাতা কিন্তু এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ্টি থেকে বেশি জরুরি। হ্যাঁ রাইট, বৃষ্টি থেকে বরঞ্চ আপনি এই গরমের দিনে ছাতাটা বেশি দরকার। আগে কিন্তু গ্রাম দেশে আমাদের কৃষকরা কিন্তু মাথাল পরতেন, বড় চওড়া, হিউজ প্রোটেকশন। আমাদের এগুলো উঠে গেছে, কিন্তু এগুলি কিন্তু আমাদের যে একটা প্রোটেকশনের রাস্তা। ফলে পানি বেশি খাওয়া, ঢিলা ঢালা ড্রেস পরা, ছাতা ব্যবহার করবা, মিনিমাম টাইম এই সময় বাইরে থাকা। যারা বাইরে কাজ করেন একটানা কাজ না করে, তখন আপনি 3 ঘন্টা বাইরে কোনো কাজ করবেন, আপনি একটানা কাজ না করে আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করে 10 মিনিট ছায়া থাকলেন, এসে আবার কাজ করবেন। এইভাবে কিন্তু আপনার কিন্তু পর্যায়ক্রমে কাজগুলো করে নিলে কন্টিনিউয়াস এক্সপোজার অফ হিটটা কিন্তু আর হবে না। এটি ভীষণ গুরুত্বপূর্ণ আপনি বলেছেন। এবং একই সঙ্গে যেটি আরও গুরুত্বপূর্ণ যে পানির ব্যাপারটি, ডিহাইড্রেশনের যে ব্যাপারটি, সতেজ থাকতে হবে এবং সেই সতেজতার মধ্যে সাধারণ আসলে নর্মাল পানি মানে আমরা যেটা বলছি রুম টেম্পারেচার পানির সাথে শরবত, বিশেষ করে লেবুর শরবত, কোনো ধরনের এখন তো তরমুজের সিজন সেটি হতে পারে যেটির মধ্যে প্রচুর পরিমাণ পানি থাকে, এই ধরনের খাবারগুলো আসলে এবং খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু একটু পরিবর্তন প্রয়োজন। ড্রিঙ্কস অ্যাভয়েড করা ভালো, যেমন কফি, টি, এগুলি কিন্তু আমার কিন্তু অথবা যে স্পিডস আমি বলবো যে এনার্জি ড্রিঙ্কস যেগুলো আছে এগুলি কিন্তু এইসব আপনারা আমি বলবো যে খাবেন। এগুলি কিন্তু শরীরের আপনার তাপমাত্রা আরও বাড়ান। অ্যালকোহল যারা অনেকে খেয়ে থাকেন এগুলি কিন্তু খাওয়া যাবে না, এই সময়টা কিন্তু টেম্পারেচার জেনারেট করবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যারা দেখা যাচ্ছে যে সমাজে সাধারণ শ্রেণীতে যারা কাজ করছেন তারা এই পাউডারের ব্যবহারটি এই সময় খুব বেড়ে যায়, বিশেষ করে ট্যালকম পাউডার যেগুলো আমরা বলি যে গরমে সুরক্ষা, আমরা বিভিন্ন অ্যাড দেখি, সেটি আসলে কি কোনো আমাদের কাছে কোনো সায়েন্টিফিক কোনো আসলে কোনো কারণ নেই। এটা আসলে আগে যেটা ছিল যে কিছু পাউডার দিলাম আমরাও ব্যবহার করছি, কুলিং ইফেক্ট হয়, কিছু কুলিং কমফোর্ট ফিল হয় কিছুটা, কিন্তু এটা কিন্তু সরাসরি টেম্পারেচার কমাবে এরকম কোনো কিন্তু আসলে বলা ডিফিকাল্ট।
সেটি, এবং সেটি যদি আসলে একদম সঠিক না হয় তাহলে কিন্তু বিপদ বাড়াতে কেমিক্যাল পারে, রিঅ্যাকশন ঘটায়, হ্যাঁ, বিপদ বাড়াতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে এই সময় অনেকে দেখা যাচ্ছে যে বারে বারে শাওয়ার নিচ্ছে, দিনে দেখা যাচ্ছে 4 বার 5 বার 6 বার, মানে কিছু হলেই হয়তো গোসল করে ফেলছে, শাওয়ার নিচ্ছে। এটির কোনো আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে কিনা? আচ্ছা, প্রথমত হচ্ছে যে শাওয়ার নিলে লাভটা কি এবং কি দিয়ে শাওয়ার নেবেন, গরম পানি, নর্মাল পানি, না ঠান্ডা পানি? হ্যাঁ, কারণ অনেকে আছে বরফ পানি দিয়ে শাওয়ার নেন, বা বাইরে থেকে এসেই সঙ্গে সঙ্গে হ্যাঁ, শাওয়ারে ঢুকে যাচ্ছে। আপনি যদি আসলে কিন্তু শরীরের টেম্পারেচার কিন্তু গ্র্যাজুয়ালি, যদি ইমার্জেন্সি না হয়, ইউ হ্যাভ টু রিডিউস দ্য টেম্পারেচার গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে কমাবে। জি, আপনি বাইরে থেকে হঠাৎ করে খুব ঠান্ডা পানিটা মনে খেয়ে নিলেন, তাহলে কিন্তু আমাদের শরীরে কিন্তু এটা অ্যাডজাস্ট হবে না। চট করে একদম তীব্র আইস কোল্ড দিয়ে অনেক বরফ গলিয়ে অথবা বরফ চিবিয়ে খান, তাতে হয় কি হঠাৎ করে দেখা যায় বডির যে আমাদের শরীরে কিছু নার্ভাস সিস্টেম আছে স্টোমাকে বা ইন্টেস্টাইনে, ওটা কিন্তু অনেক সময় এটা অ্যাকসেপ্ট করতে পারে না, বরং এটার কারণে কিন্তু আর জটিলতা হতে পারে। আপনি কুল ওয়াটার খাবেন, ঠান্ডা পানি খাবেন, বা তীব্র ঠান্ডা পানি আপনি খাবেন, এটা একটা। গোসলও তাই, আপনি নর্মাল যে রুম টেম্পারেচার ওয়াটার এটা দিয়ে আপনি গোসল করবেন, খুব ঠান্ডা পানি আপনি গোসল করবেন না। কারণ ঠান্ডা পানি করলে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমার যখন ঠান্ডা যখন শরীরে আমাদের যাবে, তো আমার স্কিনের নিচে যে আমার ব্লাড ভেসেলগুলো সংকুচিত হয়ে যায়, ফলে আমাদের শরীরের কিন্তু টেম্পারেচার যে বের করার সিস্টেম আমরা বন্ধ হয়ে যায়, ফলে খুব তীব্র পানিতে গোসল করবেন। আর বারবার গোসল করার দরকার নাই, যদি আপনি কিছু গরম অনুভব করেন, এটা আমাদের হয়তো কিছুটা টেম্পারেচার কমাতে পারে। জি, খুবই চমৎকার করে বললেন এবং অসংখ্য ধন্যবাদ। আমরা এই তীব্র তাপদাহে নিশ্চয়ই এই তথ্যগুলো আমাদের সবার জন্য উপকারে আসবে। নিশ্চয়ই পরবর্তী সময়ে আবার আমরা একসাথে আবার ভিন্ন আলোচনায় আসবো। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে, এই প্রায় চারদিকে হিটওয়েভ চলছে, তীব্র তাপদাহে আসলে যে মেইন যে মানে মূল যে কথাগুলো রয়েছে সেটা হচ্ছে নিজেকে রক্ষা করা। বিশেষ করে দিনের বেলায় যে তীব্র তাপ যে সময়টি, বিশেষ করে সকাল 11টা থেকে বিকেল 3টা, এই সময়টাকে নিজেকে একটু বাসায় বা সুরক্ষিত রাখা, বাইরে গেলে ছাতা ব্যবহার করা, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া এবং নিজেকে সতেজ রাখা, এই বিষয়গুলো যদি আমরা মানতে পারি তাহলে হয়তো আমরা এর কমপ্লিকেশন বা জটিলতা থেকে নিজেকে বাঁচাতে পারবো। সবাই এই তীব্র তাপে নিজেকে সুরক্ষিত রাখবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ধন্যবাদ।